2000 সালের জুন মাসে টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পর ওই বছরের 10ই নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ সাদা পোশাকে ক্রিকেট খেলতে প্রথমবারের মতো মাঠে নেমেছিল ভারতের বিপক্ষে। প্রথম টেস্টে তখনকার তারকা ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি দিয়ে দারুণ আশা জাগানিয়া শুরু করলেও এরপর গত 17 বছর কেটেছে আশা নিরাশার দোলাচলে। ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেট ভক্ত মানুষ কারো জন্যেই এই পথ মসৃণ হয়ে ওঠেনি। গত 99টি টেস্ট ম্যাচের 76টিতে হারা, 15টিতে ড্র করা আর 8টিতে জয় পাওয়া দলটিকে শুরু থেকে এখনো ঠিক টেস্ট খেলার যোগ্য বা প্রস্তুত দল আমরা কিনা বারবার সেই প্রশ্ন আর সন্দেহের মুখোমুখি হতে হয়েছে। বড় দলগুলো একদিকে খেলার সময় দিয়ে আরো যোগ্য করে তুলতে যথেষ্ট সহায়তা করেনি, অন্যদিকে বছরের পর বছরেও কেন আরো পরিণত হতে পারেনি বাংলাদেশ দল তা নিয়ে হতাশা আর সমালোচনা বেড়েছে ঘরে বাইরে। কিন্তু টেস্ট অভিষেকের 17 বছরেও বাংলাদেশে লঙ্গার ভার্সন ক্রিকেট অর্থাৎ 4-5 দিনের ক্রিকেটের নিয়মিত ঘরোয়া লিগ, সারা দেশে প্রয়োজনীয় মানসম্পন্ন উইকেট, শৈশব থেকে একজন ক্রিকেটারকে তৈরি করার ব্যবস্থা হলো কই? বাংলাদেশকে অনেকটা অপরিণত অবস্থাতেই টেস্ট মর্যাদা এনে দেওয়ার মূলে থাকা সে সময়কার বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলছেন, 100তম টেস্ট খেলে দলের শৈশব পার করার পর আমাদের এবার ঠিক করতে হবে কৈশোরে 150তম আর 200তম টেস্ট খেলার সময় কোথায় দেখতে চাই আমরা টিম বাংলাদেশকে। আজ তাই আপনাদের সঙ্গে নিয়ে ফিরে দেখতে চাই কি পেলাম 100তম টেস্ট খেলে। আজ বৃহস্পতিবার, রাজকাহনে ফোন লাইন আছে খোলা। আজকের আলোচনায় আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং খালেদ মাসুদ পাইলট এবং দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। স্বাগত আপনাদের তিনজনকে। খালেদ মাসুদ পাইলট, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি যদি আমাদের বলেন যে আগে কি সিনিয়র প্লেয়ার না নাকি? জি, আমি সেজন্যই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি যদি বলেন যে প্রথম যে টেস্ট, সেই টেস্টের কোনো স্মৃতি এবং এরপর মানে একেবারে তো প্রথম টেস্ট থেকেই 100তম টেস্ট কি পেলাম, মানে এই উত্তর আপনিই তো সবচেয়ে যোগ্য মানুষ বলবার জন্য এখানে। না, আমার মনে হয় সবাই যোগ্য। আমার কাছে মনে হয় উনি একদম সামনে থেকে দেখেছে, ফার্স্ট টেস্ট থেকে শুরু করে দূর থেকে দেখেছে, ভিতর থেকে না কাছে থেকে আর কি আমি বলবো। বাট বেসিক্যালি আমি বলবো যে দেখেন আসলে 17 বছরের পুরো ডিটেলস হয়তো এই আধা ঘন্টা বা 1 ঘন্টাতে আসলে এত কিছু সম্ভব না। বাট আমি বলবো যে ফার্স্ট ম্যাচ আমরা যেভাবে খেলেছি বা যেভাবে আমরা আসছি আইসিসি খেলার পরে প্রথম, তখন আমরা কিন্তু একদমই নতুন ছিলাম, টেস্টেরই নাই। তো সেই হিসাবে আমরা হয়তো একটা সমুদ্রের মধ্যে পড়েছিলাম, নদী থেকে সমুদ্রের মধ্যে পড়েছিলাম। তারপর আমরা হয়তো সার্ভাইভ করে ম্যাচ হারছি আস্তে আস্তে করে। আমি বলবো যে রিসেন্টলি আমরা কিন্তু ওয়ান ডে বা টি20 আমরা অনেক ইমপ্রুভ করছি এবং ইন্ডিভিজুয়ালি কিছু ভালো প্লেয়ার বের হয়েছে বাংলাদেশ থেকে। বলেন সাকিব বলেন, আমরা অনেকেই এই কথাগুলো সবাই বলছি, আমরা হয়তো মোস্তাফিজ বলেন, তামিম, ভালো প্লেয়ার বেরিয়েছে। বাট আমি মনে করি যে এখনো বাংলাদেশ টিম ভালো খেলছে, হয়তো অনেকের ভালো রেকর্ড করেছে রিসেন্টলি, কেউ 200 কেউ 150 এরকম রান করেছে। বাট দল বাংলাদেশ টেস্টে আমার কাছে মনে হয় যে আরও পরিণত হওয়া ছিল, যে এটা টেকনিক্যালি হয়তো আমরা ইমপ্রুভ করেছি, বাট ট্যাকটিক্যালি আমরা এখন অনেক পিছিয়ে আছি। যে লম্বা ভার্সনের যে ক্রিকেট খেলার জন্য যে মনোযোগ অনেক বেশি দরকার, তার বেশ বড় প্রবলেম হচ্ছে, ঘাটতি হচ্ছে আমরা আমাদের ডোমেস্টিকে নিজেকে ইমপ্রুভ করি নাই, যেটা অবকাঠামোর দিক দিয়ে। অবকাঠামোটা যদি ইমপ্রুভ করতে পারতাম তাহলে হয়তো ভালো করতাম। টেকনিক্যালি অনেক উন্নতি করেছি, ট্যাকটিক্যালি করি নাই, মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমি ধরেন সাপোজ তামিম, সাকিব, মুশফিক তারাও কিন্তু সুন্দর শটস খেলতে পারে, সাঙ্গাকারা যেমন খেলে, বিরাট কোহলি যেমন খেলে, হুক পুল কাট সব খেলতে পারে, একই স্টাইলে সবাই খেলে। বাট কে কত সুন্দর ইনিংস খেলতে পারে। বিরাট কোহলি যখন একটা ইনিংস খেলে সে তখন তার বিজনেসটা খুব ভালো জানে, কোন বলটা ছাড়তে হবে, কোন বলটা খেলবো আমি, কোন বলটা ছাড়বো। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ব্যাটসম্যান তখনই ভালো খেলবে যখন তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকবে। সে যখন রেগুলার খেলে হ্যাবিচুয়েটেড হবে রান করার, 150, 200, 250, 300 যখন রান করবে ডোমেস্টিকে, বিকজ ডোমেস্টিক হচ্ছে আপনার শেখার জায়গা এবং আপনার ইন্টারন্যাশনাল হচ্ছে আপনি ওখানে দেওয়ার জায়গা। তো আমি যখন শেখার জায়গাটাই আমার যদি অনেক ঘাটতি থাকে, তাহলে আমি দেওয়ার জায়গাতে আমার ঘাটতি পড়ে যাচ্ছে। শফিকুল হক হীরা, এই কথাটি তো আপনারা একদম শুরু থেকে বলছেন, মানে আপনারা বলছেন, সাংবাদিকেরা বলছেন, মানে ক্রিকেট ভক্তরাও বলছেন যে আসলে মানে খেলাটা ক্রমাগত উন্নত করতে হলে অবকাঠামোর উন্নয়ন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেলার সুযোগও বাড়াতে হবে। সেটার কতটুকু হলো? কিন্তু তাছাড়া যা হলো তাতে এই 99টা টেস্ট খেলে আর এখন 100তম টেস্টটা খেলছি, কি পেলাম? প্রথমত আমি বলতে চাই যে আমরা বেসিক্যালি বেশি স্ট্রেস দিয়েছি ওডিআইয়ের উপরে,
যেখানে আমরা খুব ভালো খেলেছি 2015-তে ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিজ আছে মাহমুদুল্লাহ মতো ব্যাটসম্যানের, কিন্তু যখন দেখি যে এইসব ব্যাটসম্যান টেস্ট ম্যাচ খেলে তখনও ওদের মনোভাবটা থাকে ওই ওডিআই স্টাইলে খেলা, কেউ উইকেটে থাকতে চায় না। টেস্ট ম্যাচ হলো 5 দিনের খেলা। আমাদের ঘরোয়া ক্রিকেটে যতদিন 4 দিনের খেলার উপরে স্ট্রেস দেওয়া হবে না, যতদিন এরা 4 দিনের ম্যাচ খেলবে না, ততদিন কিন্তু ওই জিনিসটা আমরা গ্রহণ করতে পারবো না। সেটাই দেখা যায় যে 1.5 দিন 2 দিন যদি ফিল্ডিং করে এরপরে টিমটা অটোমেটিকলি টায়ার্ড হয়ে যায়, ইন দ্য সেন্স তখন ধৈর্য হারিয়ে ফেলে। ব্যাটিংয়ের সময় দেখা যায় যে যখন কনস্ট্যান্টলি ওপোনেন্ট ভালো বোলিং করছে, চাপের মুখে থাকে, এক সময় দেখা যায় একটা রং শট খেলে নিচ্ছে, যেটা হতো না যদি ওরা 4 দিনে ম্যাচ খেলতো এবং লম্বা লম্বা ইনিংস খেলতে পারতো। যে আমাদের সময় আমি বলি, আমি যেমন সাবেক পাকিস্তান থেকে খেলা শিখে এসেছি এবং তখন আমি সাবেক পূর্ব পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন ছিলাম। আমাদের সময় কায়েদে আজম ট্রফি বলে একটা ট্রফি হতো, যেখানে পূর্ব পাকিস্তান থেকে শুধু একটা দল খেলতো। তার মধ্যেও আমরা দেখতাম যে 6 জন টেস্ট প্লেয়ার চলে আসতেছে পশ্চিম পাকিস্তান থেকে, যারা বাই রেজিডেন্স কোয়ালিফাই করতো কায়েদে আজম ট্রফি খেলার জন্য। তো সেই সব খেলা কিন্তু খুব কম্পিটিটিভ খেলা হতো, টেলিভিশনে দেখাতো। কিন্তু আমাদের যে ঘরোয়া ক্রিকেট, সেখানের মধ্যে আমাদের কোনো টেস্ট প্লেয়াররা হার্ডলি খেলার সুযোগ পায়। তো সুতরাং আইদার হোমে খেলা হচ্ছে কিংবা এওয়েতে খেলা হচ্ছে, কিন্তু আমাদের যেগুলি এমনভাবে আমাদের সূচি করা উচিত যাতে ওরা খেলে। আপনি দেখবেন যে ইন্ডিয়ার বিরাট কোহলিও কিন্তু রঞ্জি ট্রফি খেলছে এবং ওখানে কোনো স্কোপ নাই যে না খেলার। তো আমি বলবো যে ঘরোয়া ক্রিকেটের উপরে স্ট্রেস দেওয়া, যেটা 4 দিনের খেলা হয়, সেই খেলাটা রেগুলার বেসিসে করতে হবে। এবং আমাদের যারা টপ প্লেয়ার আছে 25 জন, আমি খালি টেস্ট টিম বলছি না, তার বাইরেও যারা এখন টিমে ঢুকবে, সেই সব প্লেয়ার যাতে রেগুলার বেসিসে এগুলি খেলতে পারে এবং এটাকে টেলিভাইজ করলে খুব ভালো হবে। এখানে আমি বলতে চাচ্ছি আর একটা কথা, যেমন ইন্ডিয়াতে যে রঞ্জি ট্রফি হয়, সেখানে কিন্তু দেখার লোকজন খুব কম থাকে, কিন্তু ওরা টেলিভাইজ করে। তো তাহলে হবে কি, আমাদের সিলেক্টরদের সুযোগ থাকবে খেলাগুলি ফলো করার জন্য। খেলোয়াড়দেরও তো একটা এক্সপোজারও তো বোধহয় হয়, যে মানে খেলোয়াড়রাও আমি মোস্তফা মামুন আপনার কাছেই যেতে চাই যে কি কি করা উচিত ছিল, এই নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং আমরাও বলবো আরো। আপনি যদি শুরু করেন যে মানে আপনার দেখার চোখে আসলে কি কি বড় প্রাপ্তি হলো আমাদের এই 16.5 বছরে। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে এখন বাংলাদেশকে মোটামুটি সবাই এটা কাউন্ট করে। বাংলাদেশ যে কারোর সঙ্গে খেলতে গেলে প্রথম 3 থেকে 5 বছর যেটা ছিল যে টেস্ট হলেই সবাই ধরে নিত যে বাংলাদেশ হারবে, খেলাটা 3 দিনে শেষ হবে নাকি 3.5 দিনে যাবে, ইনিংস ডিফিট হবে কিনা, সেটা ছিল অনলি কোয়েশ্চন। এখন বিষয়টা বদলে গেছে। এখন কিন্তু বাংলাদেশ যেভাবেই খেলুক, এই যে শ্রীলঙ্কা ধরুন গত টেস্টে জিতেছে, বাট স্টিল শ্রীলঙ্কা জানে যে বাংলাদেশ ক্যান কাম ব্যাক। এইটা হচ্ছে আমি বলবো যে গত 4-5 বছরের ডেভেলপমেন্ট। বাংলাদেশ একটু লম্বা সময় মনে হয় না, মানে যে মানে একেবারেই শুধুই বাংলাদেশ জিতুক, বাংলাদেশই ভালো খেলুক, এরকম জায়গা থেকে আমার মতো যাদের ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট, তাদের জন্য তো এটাও আবার মনে হয় যে একটা লম্বা সময় ধরে আমাদের এই ফেজটাও চলছে যে বাংলাদেশ বোধহয় একটা কোনো সারপ্রাইজ ঘটিয়ে দিতে পারে, সেটা মনে হয় কিনা? না, সেটা তো হয়। প্রথম কথা হচ্ছে আমাদের একটা জিনিস তো রিয়েলিটিটা মানতে হবে যে বাকি যে দেশগুলো আমরা যাদের সঙ্গে খেলি, জিম্বাবুয়ে এখন একটু স্ট্রাগল করছে বিকজ তাদের ক্রিকেট স্ট্রাকচার নষ্ট হয়েছে। বাকি দেশগুলো কিন্তু 100-150 বছর ধরে খেলে, ওদের ক্রিকেট কালচার, ক্রিকেট স্ট্রাকচার অনেক পুরনো। ফলে আমরা কিন্তু একটা দৌড় শুরু করেছি, যে দৌড়ে অন্যরা অনেক এগিয়ে থেকে দৌড়াচ্ছে। এবং বাংলাদেশ খেলা শুরু করার পর তো ওরা ওদের দৌড়টা থামিয়ে দেয়নি, ওরা ওদের প্রস্তুতিটা, এক্সেলেন্স অর্জনের চেষ্টা থামিয়ে দেয়নি। ফলে বাংলাদেশকে গ্যাপটা কভার করতে হচ্ছে, যে গ্যাপটা অনেক বড়। এখানে প্রবলেমের জায়গা যেটা হয়েছে যে আমাদের ক্রিকেট অন্যদের সঙ্গে পার্থক্য যেটা, স্পেশালি দেখেন আমরা T20 এবং ওয়ানডেতে কিন্তু আমরা মোটামুটি এখন একটা কম্পিটিটিভ দল, কিন্তু টেস্টে আমরা যেটা পারছি না। এর দুটো কারণে, প্রধান কারণ হচ্ছে বাকি দলগুলোর যে ক্রিকেট স্ট্রাকচার, সেটা হচ্ছে আসলে লঙ্গার ভার্সন বেস। ধরেন ইন্ডিয়াতে যখন খেলা শুরু হয়, ওদের পুরো ক্রিকেটটা হচ্ছে রঞ্জি ট্রফি, তারপর হচ্ছে দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, এইসব খেলা, মানে খেলা মানে হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট। তারপর আস্তে আস্তে তারা লঙ্গার ভার্সন খেলে তারা ক্রিকেটার হয়, তারপর সেটাকে তারা ওয়ানডে, T20 এগুলোতে তারা কনভার্ট করে। সেটাই তো আবার একটা সহজ পদ্ধতিও হওয়ার কথা, মানে আপনি যদি বেশি লম্বা টাইম খেলতে পারেন তাহলে সেটাই তো আইডিয়াল পদ্ধতি। এখন বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, যখন টেস্ট স্ট্যাটাসটা এক ধরনের জোর করে আসলে একটু আর্লি আমাদের পেয়েছি নানান মানে কারণে, ডিপ্লোম্যাটিক কারণে বা ক্রিকেট গ্লোবালাইজেশনের কারণে। এখন তখন হচ্ছে কি, বাংলাদেশের পুরো ক্রিকেট স্ট্রাকচারটা ছিল ওয়ানডে বেস। এই যে ধরেন আমাদের খালেদ মাসুদ পাইলট বলেন, হাবিবুল বাশার, তারা কিন্তু ক্রিকেটার হয়েছেন ওয়ানডে খেলে খেলে। ফলে তাদেরকে কিন্তু লঙ্গার ভার্সন জিনিসটা কনভার্ট করতে হয়েছে। এবং যেহেতু হচ্ছে আমরা মানে মিডিয়া বলেন, মানুষ বলেন, আমরা সবাই কিন্তু ওয়ানডে দেখতে অভ্যস্ত, লিমিটেড ভার্সন দেখতে। আমরা ক্রিকেট মানে বুঝি লিমিটেড ভার্সন, 4 ছক্কা। ফলে আমাদের এপ্রিসিয়েশনের জায়গায় একটু প্রবলেম, আমাদের ইভ্যালুয়েশনের জায়গায় একটু প্রবলেম ছিল। দেখবেন বাংলাদেশে যখন যত কিছু হোক, একটা প্লেয়ার টেস্টে নেমে যদি 2টা ছক্কা মারে, আমরা কিন্তু প্রচুর হাততালি দেই।
ঠিক আছে, এবং তারপর যখন সে আউট হয় আমরা তাকে গালি দিই, কিন্তু এই দুইটা ছক্কা মেরে কিন্তু আমরা তাকে উৎসাহিত করছি আরেকটা ছক্কা মারার জন্য। তো আমি বলছি আমাদের যে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা, আমার যে ইভ্যালুয়েশনের জায়গাটা, সেটা কিন্তু ওয়ান ডে বেস। ইভেন আমাদের যে ক্রিকেট ফ্রেটার্নিটি, আমাদের যে ক্রিকেট অভিভাবকত্ব, ক্রিকেট গার্জিয়ানশিপ, এটাও কিন্তু ওয়ান ডে বেস। আমাদের ধরেন যারা এক্স ক্রিকেটার, যারা ক্রিকেট নিয়ে কথা বলেন, আমি সৌরদের রেসপেক্ট রেখে বলছি, তারাও কিন্তু তাদেরও ক্রিকেট যে ভাবনা চিন্তা, তারাও কিন্তু ওয়ান ডে খেলেছেন এবং সেইভাবেই জাজ করেন। করতে গিয়ে যেটা হয়, এই পুরো জায়গাটার মধ্যে ওয়ান ডের আবহ থাকার ফলে আমাদের টেস্ট টিমটা হয়ে যায় ওয়ান ডেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। এবং আপনি দেখেন বাংলাদেশে যারা টেস্ট খেলে, সেটা হচ্ছে কি সবাই কিন্তু স্ট্রোক খেলে, মানে তাদের দক্ষতা কিন্তু স্ট্রোক খেলা। যেমন তামিমের দক্ষতা কি, তামিম বল খুব ভালো মারতে পারে, সৌম্যর দক্ষতা কি, মানে এভরিবডি অনলি আদার দেন মুশফিক। এখন আপনি দেখেন মুশফিক ছাড়া বাকিরা যখন খেলে, তারা রান কত করলো, কম করলো না বেশি করলো, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আমি যেটা মনে করি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হয়, তাদের খেলা দেখে অন্য ওয়ার্ল্ডের কাছে যে মেসেজটা যায় যে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটটা ঠিক কি এটা বুঝতে পারে না, এবং সেটা বুঝতে পারে না বলেই কিন্তু আজকে যে শেষ 5 বলে 3 উইকেট চলে যায়। সো প্রবলেম ইজ দ্যাট যে আমাদের পুরো স্ট্রাকচারটাই যেহেতু ওয়ান ডে বেস, ফলে ওইখান থেকে আমাদের টেস্টে কনভার্ট করতে মুশকিল হচ্ছে। আমরা চেষ্টা করেছি, আমরা কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে 99 সালে হলো না জাতীয় লিগ, আমরা কিন্তু জাতীয় লিগ একটা চালু করেছিলাম 4 দিনের ম্যাচ। কিন্তু যেটা হয়েছে, যেহেতু আমাদের সবকিছু প্লেয়াররা সবাই মানে লিমিটেড ওভার কেন্দ্রিক, পুরো এই জাতীয় লিগটা না কেউ খেলতে চান না, ওইটা হয়ে গেল পিকনিক ক্রিকেট। দেন এগেন আরেকটা প্রবলেম আছে, প্লেয়াররা খেলতে চান না, কর্মকর্তারা আগ্রহ পান না, কারণ ওইটা মানুষ দেখে না, মানুষ না দেখলে মনে করেন যে গ্ল্যামার কোথায়। ওয়ান ডে হলে কিন্তু মানে যেহেতু গ্ল্যামার সৃষ্টি করবার তো আবার অনেক জায়গা আছে, যেমন শফিকুল হক হীরাও একটা বলছিলেন যে আপনার আসলেই বড় খেলোয়াড়দেরকে, জাতীয় দলের খেলোয়াড়দেরকে একরকম আনতেই হবে, সেই খেলায় যুক্ত করতেই হবে, টেলিভিশনে দেখানো যেতে পারে, সেগুলো কেন হচ্ছে না? আমি আসবো মোস্তফা মামুন আপনার কাছে, কিন্তু খালেদ মাসুদ আপনার কাছে যেতে চাই যে আপনার মনে হয় কিনা যে এটা একটা একটু লম্বা টাইম ধরে আমরা বলছি যে আমরা টেস্ট ক্রিকেটটা বুঝতে পারছি না, আর ওয়ান ডেটাকে আমরা পুরোপুরি বুঝে ফেলেছি। মানে যখন আমরা টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলি তখন মনে হয় যে ওয়ান ডে ক্রিকেটের আমাদের আর কোনো খুঁত নাই, ওয়ান ডে ক্রিকেটটা আমরা পুরো বুঝে ফেলেছি। কিন্তু ওয়ান ডে ক্রিকেটেও তো অনেক সময় আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী বা মানে এখনো নির্ভর করে ওঠা যাচ্ছে না, মানে সারপ্রাইজ এফেক্ট থেকে একটা মানে বাংলাদেশ দল বেরিয়ে আসতে পারছে না, এই অভিযোগটা তো আছে বাংলাদেশ। না, আমি বলবো না যে আমরা ওয়ানডেতে অনেক ইমপ্রুভ করেছি, বাট হয়তো আপনি যত বেশি খেলবেন, খেলতে একটু ইমপ্রুভ তো হবেই। বাট আমার কাছে মনে হয় আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারতাম যদি আমি প্রথমে বলেছি যে আমরা যদি আমাদের অবকাঠামো ঠিক করতাম এবং প্লেয়ারদেরকে নিয়ে যদি ওরকম চর্চা করতাম, ক্রিকেটের চর্চা করতাম যদি আমাদের হাউসে, মানে আমি বলছি আমাদের হোমে, সেই চর্চার পরিমাণটা খুব কম। আমরা এখনো প্লেয়ারদেরকে ইন্টারেস্টটা জোগাতে পারি নাই যে আমাদের ডোমেস্টিক খেলার জন্য, বিশেষ করে ফার্স্ট ক্লাসেরটা। তো একটা দেশাত্মবোধ আমরা বলি না যে ফিলিংস, তো শুধু ন্যাশনাল টিম খেলাটাই ফিলিংস না, আমার কাছে মনে হয় যে আমি আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, যেমন আমি এক্সাম্পল, আমাদের সময় তো এরকমভাবে টাকা পয়সা ছিল না, বাট আমরা ঢাকা লিগ খেলতাম, বাংলাদেশ টিমে খেলতাম, এবং যখনই ছুটি পেতাম নিজের এলাকায় যে জাস্ট নিজের ব্যাটিং করার জন্য আমি হয়তো কোনো টুর্নামেন্টে যে খেলছি, যে আমার ইমপ্রুভমেন্টের জন্য। তো এই জিনিসগুলো চর্চাটা নিজস্ব একটা খুব কম আছে, এবং প্লেয়ারদের মধ্যে সুযোগটা কি আছে, মানে এখন কি এই এলাকায় গিয়ে ক্রিকেট খেলার সুযোগ আছে, মাঠ আছে কিনা, সেখানে আসলে ওই এলাকায় ক্রিকেটটা চলছে কিনা, সেগুলো তো অনেকে বলেন যে এগুলোও কমে আসছে। দেখেন আমাদের বেসিক্যালি টোটাল ওভারঅল যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, স্পোর্টসের অনেক নিচে দিয়ে গেছে, টোটাল স্পোর্টসের কথা। আজ থেকে যদি ধরেন 15 বছর আগে মামুন ভাইরা অনেক লেখা লেগেছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু লিগ হতো, ক্রিকেট হতো, ফুটবল হতো, সব খেলা হতো, এবং সেগুলো রেলিগেশন লিগ ছিল, ওইভাবে কিন্তু প্লেয়ার ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে আসতো। এখন যদি আপনি দেখেন যে কোথাও এমন ডিস্ট্রিক্ট আছে, বিভাগীয় শহর, যেখানে কিন্তু লিগ হয় না, ক্রিকেট লিগ হয় না, অথচ বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে এমন একটা রিপ্রেজেন্ট করে যে এখানে বিভাগীয় শহরও রিপ্রেজেন্ট করে না, লিগ খেলে না। তো এটা খুবই দুঃখজনক। আমার কথা হলো যে এটাকে সুন্দরভাবে গোছানো উচিত, যে গুছায় ডেভেলপ করার জন্য, এবং আমরা সবাই জানি কি করে ক্রিকেট ডেভেলপ করতে হবে, রিক্সাওয়ালা পর্যন্ত জানে যে কি করে ডেভেলপ করতে হবে, কিন্তু যারা আপনারাই তো বলছেন অনেক বছর হয়ে গেল, মানে আমাদের মানে হ্যাঁ যারা নীতি নির্দেশক, অনেক বছর বলবো, চিন্তা করেন না, অনেক বছর বলবো, কিছু হবে না। আমরা আপনি যদি দেখেন, আমি মামুন ভাইয়ের সাথে একমত, শুধু ওই জায়গাতে আমি বলবো যে আফগানিস্তানের কিন্তু এত টাকা ইনভেস্টমেন্ট নাই ক্রিকেটে, কিন্তু আফগানিস্তানও কিন্তু ইমপ্রুভ করছে। আফগানিস্তানের 2টা প্লেয়ার কিন্তু আইপিএল খেলার জন্য খেলছে, বাংলাদেশের কটা প্লেয়ার খেলছে আফগানিস্তানে এত কম খরচ করে? আফগানিস্তান কিন্তু কিভাবে হচ্ছে সেটা, তো সেটাই আমি বলছি যে তাহলে নিশ্চয়ই ওখানে ট্যালেন্ট আছে, এবং ট্যালেন্টের ইউজটা হচ্ছে, ওরা বেরিয়ে আসছে, ঠিক আছে, ওরা জেনেটিক্যালি হয়তো পাকিস্তানের পাশে অনেক বেশি ম্যাচ খেলতে পারে, সেটা একটা কারণ থাকতে পারে। কিন্তু সাথে আমি বলবো যে বাংলাদেশের প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু আপনার প্রপার ইউটিলাইজ করতে হবে। আপনি যদি স্ট্রাকচার ঠিক না থাকে, আজকে ধরেন বাংলাদেশ টিম খেলছে, এখন কোনো এ টিম নাই, তো এই টিম নাই মানে আপনি তো বাংলাদেশ টিমে যে ছেলেটা বাদ পড়বে, যে ছেলেটা ভালো খেলবে না, তো সেই ছেলেটা আসবে এই টিম থেকে। তো এই টিমই নাই বাংলাদেশে, আমি জানি না লাস্ট কত বছর আগে এই টিম ছিল, একদম ডিরেক্ট ঢাকা লিগ অথবা এই পিসিএল খেলে একদম স্টেট এখানে আসবে। তো আপনি কি করে আশা করবেন একটা দেশে যে 1 by 1, আমি ক্লাস 1 পাস করে তো 2 এ যাবো, 2 এ পাস করে 3 এ যাবো, সেটাই তো ওই কনসেপ্টই নাই। এবং আমি মনে করি যে এটা আসলে আমাদের হয়তো প্রায় 100টা ম্যাচ হয়ে গেছে, বাট এগুলা
অনেক ভুল বোঝাবুঝি থাকতেই পারে, এই এটা বলবে ওটা বলবে, আসলে এত কিছু চিন্তা না করে বরঞ্চ আমাদের সুন্দর একটা পরিকল্পনা করা উচিত জেনুইন টেকনিক্যাল লোক ক্রিকেটের জন্য নেক্সট 5 বছর পরে আমরা যে কি করব। শফিকুল হক হীরা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে ট্যালেন্টের কথা তো আমরা অনেক দিন বললাম, মানে ট্যালেন্ট খুঁজলাম, ট্যালেন্ট মানে অনেক ট্যালেন্ট আসলে এলো, কিন্তু মানে কোনো পেশারই আসলে পেশাদারিত্বের জায়গাটি তখন শুধু কি ট্যালেন্ট দিয়ে পার হওয়া যায় কিনা, মানে সেই ট্যালেন্টকে তো গ্রুম করবার ব্যাপার থাকে, মানে তার আরো অনেকগুলো ধাপ পেরোতে হয়তো অন্য পেশাদারি লোকের সঙ্গে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ট্যালেন্ট ইজ ওয়ান থিং, অ্যাপ্লিকেশন ইজ অ্যানাদার থিং। ইফ আই এম ট্যালেন্টেড আই মাস্ট নো হাউ টু অ্যাপ্লাই মাইসেলফ। আমি যদি সিচুয়েশনটা বুঝতে না পারি তাহলে আমি কিভাবে নিজেকে অ্যাপ্লাই করব। আর টেস্ট ম্যাচ হলো দীর্ঘ সময় আমাকে উইকেটে থাকতে হবে, কোন বলগুলি ছাড়তে হবে, কোন বলগুলি আমি আননেসেসারি চেঞ্জ করব না, সেটা যে ট্যালেন্টেড প্লেয়ার তাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, তখনই সে রানের খাতায় আসবে। সে যদি অযৌতুক যদি একটা বল চেঞ্জ করে আউটসাইড অফ স্টাম্প, যে বলটা খেলার দরকার ছিল না, ও পা নিয়ে গিয়ে ওটা ছেড়ে দিতে পারতো, ও জানতে হবে ওর অফ স্টাম্পটা কোথায়। সেই জিনিসটা যদি বুঝতে না পারে তাহলে আমরা বড় স্কোর আশা করতে পারি না। যেমন আজকে দেখেন, যেমন তামিমের কথাটাই বলছি, আজকে মাইল ফলক একটা টেস্ট ম্যাচ হচ্ছে, 49 রানস, কিন্তু বোঝা গেছে যে ও একটা প্রেশারে ছিল, কারণ ওই রিভিউতে দেখা গেছে যে ও 2 বার আউট হতো যদি শ্রীলঙ্কানরা রিভিউ নিত। সেটা কিন্তু ওর মনের মধ্যে খেলছিল যে আমি তো আউট হয়ে গেছি অ্যাকচুয়ালি। সুতরাং ও নিজেকে আর ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেনি, যেটা সৌম্য পেরেছে, কারণ সৌম্য সেই প্রবলেমটা ছিল না, ও চান্সলেস ইনিংসই খেলে গেছে বলা যায়। একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোন নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেরানীগঞ্জ থেকে বলছি, আমি মোহাম্মদ মোহন। জি বলুন। আমার প্রশ্ন হইল, বাংলাদেশ তো ১৭তম টেস্ট খেলে ফেললো, এর মধ্যে ১৭তম টেস্ট খেলার পরেও আমরা দেখতেছি মাঠে নামার পর কেন জানি না আমাদের ক্রিকেটার এত ধৈর্য হারায় ফেলে। এত ধৈর্য যদি হারায় ফেলে তা আমরা সাধারণত দেখি যে খেলতেছে ভালো, এই কিছুক্ষণ পর দেখা যায় কেন জানি যে আমাদের বাইরে কিছু রাইখে আছে না কি আছে, যারা কি চিন্তা করে এটা আমরা একটু বুঝতে পারি না। আমাদেরকে একটু বুঝান, তাহলে আমরা একটু বুঝতে। আজকে দেখছিলাম যে প্রথম আলো অনলাইনে সম্ভবত যে তারা এই শিরোনাম করেছে যে সন্ধ্যা নামলে ভূতে পায় বাংলাদেশকে। আপনি দর্শক আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতির পর এসে এই প্রশ্নের উত্তর নেব। এবং আমি মোস্তফা মামুন আপনার কাছে জানতে চাইবো আসলে যে আমরা তো ভীষণভাবে আসলে খেলোয়াড়দের দায়ী করি, কিন্তু খেলোয়াড়দের শুধুই তাদের ট্যালেন্টের উপর নির্ভর করতে হচ্ছে, খেলোয়াড়দেরকে যথেষ্ট গ্রুম করা হচ্ছে না, তারা আগের এবং পরের কাউকে তৈরি হতে বা তাদেরকে প্রভাবিত করতে দেখতে পাচ্ছেন না। এই পুরো প্রক্রিয়াটি মানে তৈরি না হলে শুধু খেলোয়াড়দের দায়ী করাটাও তাদের প্রতিও একটা অবিচার কিনা। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে আরো দুজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আজিজুর রহমান দুলাল বলছি কুষ্টিয়া থেকে। কেমন আছেন? ভালো আছি, আপনি বলুন। জি, আমি বলছি যে আমাদের টেস্টকে ১৭তম টেস্ট আমরা খেলে ফেলেছি, তো এক্ষেত্রে যে আমাদের বয়স ভিত্তিক যে দলগুলো আন্ডার 19 বা এরকম দলগুলো থেকে মানে জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে এসে টেস্ট খেলানো হচ্ছে। এটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশের টেস্টে এটা কিন্তু ঘটে না খুব একটা। তো আমাদের দেশে তারা ঘরোয়া মাঠে ভালো খেলছে দেখেই আমরা তাদেরকে টেস্টে দিয়ে দিচ্ছি, অনেক বড় দায়িত্বের বোঝা তাদের কাঁধে কিন্তু চাপিয়ে দিচ্ছি। তো আর কি হচ্ছে, দুই একজন সিনিয়র প্লেয়ার দুই একটা ম্যাচ খারাপ খেলার পরেও দুই একটা ম্যাচ খারাপ খেললেই তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তো অভিজ্ঞদেরকে যে মূল্যায়ন করা হবে, আমি স্পেসিফিক ভাবে যদি মাহমুদুল্লাহর কথাই বলি, তাহলে কিন্তু সে বিশ্বকাপের পর থেকে তার কন্ট্রিবিউশন দলে অনেক, তারপরেও অভিজ্ঞতার যে মূল্যটা সেখানে কিন্তু দেয়া হয়নি তাকে। গত এই যে টেস্ট যেটা খেলছে বাংলাদেশ, এখন কিন্তু সেখানে মাহমুদুল্লাহ নেই। জি, আজিজুর রহমান দুলাল, আপনার প্রশ্ন এবং উদ্বেগের জায়গাটি বোঝা গেছে। আপনি কি কোনো একজনের কাছ থেকে এর উত্তর চান? জি জি, আমি যারা উপস্থিত আছেন গেস্ট সবার কাছ থেকেই। আচ্ছা, জি, এরপরে আরেকজন দর্শক আছেন ফোনে, আমি তার কাছে জানতে চাইবো তিনি কি বলতে চান। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম তাসনিম আলম, আমি যশোর থেকে ফোন দিচ্ছি। আমার প্রশ্ন আছে, আমরা ১৭তম টেস্ট খেলে ফেলেছি অলরেডি,
তবে ১৭তম টেস্ট খেলার পরেও আমার কোশ্চেন এটাই যে কেন আমাদের জন্য বাংলাদেশের জন্য স্পেশালি টেস্ট দল নাই। একই 3 ফরম্যাটের প্লেয়ার একই টেস্ট খেলে, টেস্ট ওয়ানডে টি20 একই প্লেয়ারদের খেলানো হয়। এখানে একটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে যারা টি20 খেলে তাদের মন মানসিকতা থাকে হচ্ছে অ্যাগ্রেসিভ ভাবে খেলা, লং হ্যান্ডেলে ব্যাট করা। তারা টেস্ট ক্রিকেট যখন খেলতে যায় তখন দেখেন যে বলগুলো খেলার দরকার সেগুলো তারা খেলে, যেটা না খেলার দরকার সেটাও খেলে ফেলে। ডিফেন্সিভ শটগুলো ঠিক মতো খেলতে পারেন না। ধন্যবাদ তাসলিম ফোন করবার জন্য। আমি তিনজনের উত্তর আসলে তিনজনের কাছ থেকে নিয়ে শুরু করি। যশোর থেকে ফোন করা দর্শক শেষ দিয়ে যে খালেদ মাসুদ, আপনি মনে করেন কিনা যে স্পেশাল দল থাকলে টেস্টের কোনো বিশেষ পার্থক্য তো, মানে টেস্টের জন্য আলাদা দল, ওয়ানডের জন্য আলাদা দল হলে পরে একটা অ্যাটিটিউডের পরিবর্তন আসতো এবং সেটা আসলে থাকা দরকার, সেটা মনে করেন? না, ওটা তো হয় যখন আপনার বাল্ক মানে প্লেয়ারের পরিমাণ যদি বেশি থাকে তখন হয়, বাট আমাদের দেশে এখনো কিন্তু এরকম পরিমাণ প্লেয়ার নাই যে আপনি 3টা ফরম্যাটে আলাদা করবেন। হয়তো আমাদের দেশে এখন কি আছে 70% মেজর প্লেয়ার যেগুলো আছে যারা কিনা মুশফিক, সাকিব, তামিম, তারা 3টা ভার্সনের জন্যই ভালো। দেন আপনি হয়তো কিছু প্লেয়ার ওখানে অ্যাড করতে পারেন যারা কিনা শুধু টি20 জন্য স্পেশালিস্ট। সেটাই তো হয় সাধারণত সব দেশে হয়, বিকজ তাদের কিছু প্লেয়ার প্রচুর প্লেয়ার থাকে আছে, তো এখন প্লেয়ারগুলোকে ওখানে বিভিন্নভাবে মানে ইউজ করে যে কে টি20 জন্য, অনেকে হয়তো টেস্টের জন্য, ওয়ানডের জন্য। তো আমাদের কিন্তু আসলে ওরকম পরিমাণ প্লেয়ার নাই যে আপনি ইউজ করবেন। আর সেকেন্ড হচ্ছে আমি বলি আলটিমেটলি কি বলবো যে এখানে আমাদের যেটা আমি একটা ঘুরে ফিরে কিন্তু আমি একটা কথা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে টেস্টের আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমি যদি রেগুলার যদি হ্যাবিট না করি 4 ডে ম্যাচ খেলার, যেটা বলি আমি এক্সাম্পল দিই, এই রোদের মধ্যে আপনি যদি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেকদিন দাঁড়ায় থাকেন, কিন্তু আপনি প্রত্যেকদিন দাঁড়ায় থাকেন, কিন্তু হঠাৎ করে হীরাবাই একদিন দাঁড়ালো, 2 ঘন্টা পরে উনি টায়ার্ড হয়ে যাবে, বিকজ মেন্টালি টায়ার্ড হয়ে যাবে, আমি তো রোদে দাঁড়ায় বসবো না। তো হ্যাবিচুয়েটেড হতে হবে আমাকে 4 দিন খেলার জন্য। কিন্তু খালেদ মাসুদ, এইবার শ্রীলঙ্কায় যাওয়ার আগে আমরা যে শুনলাম যে মানে এই দলটি তেমন অভিজ্ঞ নয়, তরুণদের নিয়ে গঠিত, এরা অনেক বেশি টেস্ট খেলেনি, তো ওরা মানে ওদেরও তো তাহলে একই অসুবিধা হওয়ার কথা না, কিন্তু পার্থক্য আছে, ওরা কিন্তু অনেক এনাফ ক্রিকেট খেলছে, আমরা এনাফ ক্রিকেট খেলি নাই। এনাফ ক্রিকেট বলতে বলছি ওদের ডোমেস্টিকে কিন্তু ওরা এনাফ ক্রিকেট খেলেছে, এই মানের ক্রিকেট খেলছে। প্রথম হচ্ছে কি আমরা যে কথাগুলো পারুল ভাই বলছেন আমি তার সঙ্গে একমত, অনেক মানে আমাদের স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি, বাট হ্যাভিং সেড দ্যাট কোনোভাবেই না আমরা আমাদের কিছু কিছু ইরেসপন্সিবল জায়গা আসলে আমরা ওভারকাম, যেমন আজকে সাকিব যে ব্যাটিংটা করেছে, আপনি আমরা বলেন এটার জন্য কি এক্সপিরিয়েন্স দরকার পাইলট ভাই? এইটা যখন দেশের টপ প্লেয়ার খেলবে, সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন এটা খেলবে, ইট গিভস এ রং মেসেজ টু এন্টায়ার ওয়ার্ল্ড যে আপনি নেমে 8 বলে 8 রান করতে গিয়ে আপনি 2টা লাইফ পান, আপনি বলেন তো কি অ্যাচিভ? আমি সাকিব 8টা যদি ছক্কা হতো আজকে কি অ্যাচিভ করতে? আমি কি বলে 8টা বলে 2টা লাইফ এন্ড এভরি শট ফলো হয়েছে কি আপনি আমাদের মানতে হবে যে আমাদের প্লেয়ারদের, যেমন সাকিব আপনারা মনে করেন ডোমেস্টিক আমরা কেউ খেলে না, আমাদের ডোমেস্টিকে চায়, মুশফিক পারে কি করে? আপনি আমরা বলেন যে মুশফিক তো সেম ডোমেস্টিক প্যাটার্ন থেকে। আমি কিন্তু অফ দা যখন আমাদের অন এয়ারে ছিলাম না তখন কিন্তু একটা কথা বলছিলাম যে সবাই কিন্তু একরকম না, কিছু জিনিস আছে ম্যানেজমেন্টকে আলাদাভাবে পুশ করতে পারে, কিছু মানুষ আছে এমনি চলতে থাকে। কিন্তু একই সঙ্গে আমি আমার যেটা মনে হয় যে আমাদের এটা করতে হবে, কারণ আপনি যখন মুশফিক যখন খেলছে সেম প্লেয়ার সেম ব্যাকগ্রাউন্ডের, আমাদের ডোমেস্টিক খেলেই তো মুশফিক বড় হয়েছে ইত্যাদি ইত্যাদি। মুশফিক যখন টেস্টে খেলছে সে টেস্টের মধ্যেই খেলছে, মুশফিক যখন ওয়ানডে খেলে তখন মুশফিক শট কিন্তু কারো কম খেলে না, মুশফিক তখন যথেষ্ট রান করে। কিন্তু আপনি দেখেন সেই জায়গায় কিছু কিছু জিনিস আছে কি, পাইলট ভাই শুরুতে কথা বলছিলেন টেকনিক্যাল এবং টেকটিক্যাল, যেটা আপনি উত্তর দিয়েছিলেন। জিনিসটা কি ধরেন টেকনিকটা হচ্ছে একদম পিওর আপনার ব্যাটিং করার একদম স্কিল, যেটা সেটা হচ্ছে টেকটিক্স ইনভলভ এভরিথিং, যে টেকনিক ইওর অ্যাপ্লিকেশন সবকিছু মিলে, সেই অ্যাপ্লিকেশনের জায়গায় মেন্টাল জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি হচ্ছে দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, শেষে নেমেছি, আমার হাতে 10 বল আছে, আমার দলের 4 উইকেট নাইট ওয়াচম্যান ফিরে গেছে, তখন নেমে যদি আমি এই খেলা খেলি তাহলে হয় কি, তাহলে মানে বাকি প্লেয়ার এবং তারপর কি হচ্ছে এখন মুশকিল হচ্ছে যে এটার তো আপনি এটার কোনো প্রতিবেদন তো হচ্ছে না। অবশ্যই আছে, না এটা প্রতিবেদন হচ্ছে না, অবশ্যই আছে। যখন আপনার বেশি পরিমাণ প্লেয়ার থাকবে তখন কিন্তু আপনি তাকে পানিশ করতে পারবেন। এটা কম পরিমাণ প্লেয়ার থাকলে অটোমেটিক চয়েস, আপনি কিছু নাই এটা বলি আপনি সাইলুপে বসাতে পারবেন না। পাইলট ভাই এই জায়গাটা আমাদের তো এটা একটা প্রবলেম, আমরা কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে আমরা মনে করি যে না মানে ওকে আমার ইয়ে করতে হবে, এবং বাংলাদেশে এই একটা প্রবলেম হয়েছে আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে, কিছু কিছু কাল্ট তৈরি হয়ে গেছে, যেহেতু আমাদের ক্রিকেট ইজ ভেরি বিগ নানা রকম ভাবে, এবং তাদের বিশাল সাপোর্টার ইত্যাদি মিলিয়ে আমরা আমরা তো আবার দলের সিলেকশনটাও সবাই বুঝি, আবার মানে সবাই বুঝি, এবং আমারও একটা মত আছে আপনার স্টার প্লেয়ারদের তারপর এখনকার কমার্শিয়াল ওয়ার্ল্ড ব্র্যান্ডিং। আচ্ছা, এখানে একটু যদি প্রশ্ন না করি যে অনেকে তো বলেন যে এখানে সাংবাদিকরাও একটা বড় ভূমিকা পালন করে, মানে পত্রিকাগুলোও একটা কাল্টের অংশ হয়ে যান যে একে বাদ দেওয়া যাবে না। আপনি প্রশ্নের একজন আমাদের বিরতির আগের দর্শক যে ফোন করেছিলেন যে খেলোয়াড়রা কেন এমন করেন, তার একটা উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু এই উত্তর দিয়ে কিন্তু আমি আবার একই সঙ্গে ক্রিকেট বোর্ডের যে ব্যর্থতা
ব্যর্থতা, সেইটাকে কিন্তু আমি কোনোভাবে ওভারলুক করতে চাই না, কারণ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা আমি ক্রিকেট বোর্ডের ব্যর্থতার অংশটি এবং তাদের জবাবদিহিতার অংশটি নিয়ে এরপরে আলোচনা আলাদাভাবেই করতে চাই। কিন্তু শফিকুল হক ইরা, আরেকজন দর্শক যে প্রশ্নটি করেছেন সেই প্রসঙ্গটিও আসছে যে খেলোয়াড় বাদ দেওয়া, খেলোয়াড় পানিশ করা, আবার এটাও তো হচ্ছে যে অনেকেই বলছেন যে এটা অনেকটা মানে অনেক ইরাটিক্যালি হচ্ছে, মানে যে যেমন ইচ্ছা ঢুকছেন বেরোচ্ছেন, এক্সপেরিয়েন্স প্লেয়ার বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এক দর্শক বলছেন আবার আন্ডার 19 টিম থেকে ইনএক্সপেরিয়েন্সড প্লেয়ারকে টেস্ট খেলার সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও তো ভালো কাজ করছে বলে মনে হয় না। আমি কিন্তু সবসময় অস্ট্রেলিয়ান টিমকে রেট ভেরি হাই, আর ওদের চেইন অফ প্লেয়ার্সের অনেক বড়। ওরা কোনো দিন টেস্টে কোনো প্লেয়ারকে চান্স দেবে না আনটিল এন্ড আনলেস হি রিচেস 23 ইয়ার্স ওল্ড। আন্ডার 19ও খেলছে, বাট এরপরে কিন্তু ও লঙ্গার ভার্সন ম্যাচ খেলছে। খেলতে খেলতে যখন ও এক্সপিরিয়েন্স গেইন করছে তখন ওকে টেস্ট টিমে নিয়ে আসে। আমাদের এখানে 17 বছর বয়সে টেস্ট সেঞ্চুরি করলো, ওরকম দুই একটা এক্সেপশনাল কেস থাকে, দ্যাট ইজ ওকে, বাট এটা ইউ ক্যানট টেক ইট ফর পার্মানেন্ট বেসিস। ওদেরকে খেলে আসতে হবে। লঙ্গার ভার্সন, যেটা পাইলট বললো যে আমি যদি 7 ঘন্টা ও যদি রোদে থাকতে পারে, আমি হয়তো 2 ঘন্টা ইউজ না, কারণ আমি তো লঙ্গার ভার্সন ক্রিকেট খেলি নাই। আমি গিয়ে টেস্ট ম্যাচে এই 5টা দিন কিভাবে নিব, যেখানে আমাকে অলমোস্ট 1.5 days মাঠে থাকতে হচ্ছে। যখন আমরা ফিল্ডিং করে অপোনেন্ট টিম যদি 400 রান করে, আমাকে 4 সেশন তো মাঠে থাকতেই হবে। আই এম নট ইউজড টু দ্যাট। সেটা একটা কারণ। সব তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনি আমার বলেন যে চান্ডিমাল কি এক্সপিরিয়েন্স, কি খেলা, আপনি আমার বলেন যে এই চান্ডিমাল তো এরা তো টি20 প্লেয়ার, টিমের বেশিরভাগ টি20 স্পেশালিস্ট হিসেবে আমরা জানি, কিন্তু ওই যে তারা তো অ্যাপ্লাই করছে যে তারা ডোমেস্টিক লিগে না, ডোমেস্টিক লিগে না, ঠিক এরকম না। শ্রীলঙ্কার ডোমেস্টিক স্ট্রাকচারও কিন্তু অত স্ট্রং না। শ্রীলঙ্কার ডোমেস্টিক স্ট্রাকচারও ক্লাব বেস, ওদের কিন্তু এরকমই না। ওদের ডোমেস্টিক ওরা অনেক সাফার করে, এবং ওরা হচ্ছে যেটা ক্লাব ক্রিকেটটা কি যথেষ্ট ওরা 2 দিনের 3 দিনের ম্যাচ খেলে। ওদের ডোমেস্টিকও কিন্তু শ্রীলঙ্কার ডোমেস্টিকও আমাদের মতো, এবং আমাদের ডোমেস্টিক বরং ফলোইংটা তুলনামূলক বেশি। আমাদের তবু তো আবহাওয়ার কিছু লোক দেখে, শ্রীলঙ্কার ডোমেস্টিক কেউ দেখে না, ইন্ডিয়ার ডোমেস্টিক কেউ দেখে না। ওইটা কিছু কিছু না প্লেয়ারদের নিজেদেরও থাকতে হয়। আমার যেটা আমার পয়েন্ট হচ্ছে আমাদের যে প্লেয়াররা যাদের এত এক্সপিরিয়েন্স, এবং যে সমস্ত জায়গায় গিয়ে ওনারা যখন খেলেন, তখন না এইগুলাকে শুধুমাত্র ক্রিকেট বোর্ড স্ট্রাকচার এই ব্যর্থতায় ঢাকা যাবে না, কারণ এর চেয়ে অনেক এক্সপিরিয়েন্স। যেমন আমি উদাহরণ দিই, ডিভিলিয়ার্স ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ড হিটিং ব্যাটসম্যান, উনি ওয়ানডের কুইকেস্ট সেঞ্চুরি, মানে ডিভিলিয়ার্স 30 বল খেলা মানে 70 রান। সেই ডিভিলিয়ার্স 233 বল খেলে 32 রান করেছেন, এই যে একটা টেস্ট সেভ করলেন। মানে আপনাকে 233 বল খেলার ধৈর্য তার মানে থাকতে হবে। এখন এই জায়গাটুকুতে আমরা আসলে আমাদের, যেমন আমি একটা টেস্ট বলতে পারি, নিউজিল্যান্ডে আমাদের টেইলেন্ডাররা যে ব্যাটিং করেছে, এই যে তাইজুল, তারপরে হচ্ছে কামরুল ইসলাম রাব্বি 60 বল খেলেছে, মানে 1 রান 2 রান করেছে। মানে এখন এটা যদি এই 9 নম্বর 10 নম্বর প্লেয়াররা এটা পারে, এটা কেন পারবে না? আমাদের টপ অর্ডারে যেটা হচ্ছে, এটা মূলত স্ট্রোক প্লেয়ার। কারণ খালেদ মাসুদ যে যুক্তিটা দিলেন আমার কাছে তো সেটা পছন্দ হয়েছে, যে আমাদের রিপ্লেস করবার মতো কেউ নাই। মানে আমাদের আসলে কাউকে পানিশ শব্দটা ব্যবহার করা ঠিক কিনা জায়গা, মানে কাউকে আসলে বসিয়ে রাখবার কোনো সুযোগ নাই। অবশ্যই সুযোগ আছে, কেন থাকবে না? কপিল দেবকে 85-এ কপিল দেব ঠিক এরকম একটা ইরেসপন্সিবল শট খেলেছিল, কলকাতা টেস্টে থেকে বাদ দেওয়া হয়েছিল। কপিল দেব এট দ্যাট টাইম কপিল দেব বিগার দেন এনিবডি এলস ইন ইন্ডিয়া, ঠিক আছে? ওকে পরের টেস্টে বাদ দেওয়া হয়েছিল, মাত্র 83 ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে জাস্ট এরকম খেলার জন্য। আমি মনে করি যে কোনো ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য। ধরুন আমরা কিছু প্লেয়ার আছে তাকে আপনি বাদ দিতে পারবেন না, কিন্তু কখনো মেসেজ দিতে হয়। আমার কাছে মনে হয় সেই জায়গাটা একটু ঘাটতি আছে। এবং ডেফিনেটলি আমি কিন্তু প্লেয়ারদের বিরুদ্ধে না, আমি বলছি যে অন্য জায়গায় যেহেতু আমরা পরে আলোচনা করবো, কিন্তু আমি বলছি আমাদের প্লেয়ারদের জায়গা থেকেও কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা আছে। এবং যেহেতু আমাদের দেশে প্লেয়াররা যেটা হয় অনেক বেশি আসলে তারা পান, এটা আমরা যদি ক্রিকেটিং ওয়ার্ল্ডে দেখি, ইন্ডিয়ার পর বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে রিচ, সবচেয়ে বেশি ফিডব্যাক পান, এবং শুধু টাকা পয়সার অর্থে বলছি না, তারা যে মিডিয়া কভারেজ, ভালোবাসা, এটা কিন্তু ইন্ডিয়ার যে টু সাম এক্সটেন্ট বেশি। তো এটা একটা জ্বালা কিনা, এটা এটা কাউন্টার প্রোডাক্টিভ হয় আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে। এটা ইন্সপিরেশন না হয়ে এটা রাদার কেউ টেক ইট ফর গ্যারান্টেড, তারা মনে করে যে হয়তো এরকম হতে পারে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই আপু, যেটা হলো যে আপনি 99 টেস্ট ম্যাচটা দেখেন, সাকিব ডিড নট বোল ওয়েল। আমার কাছে মনে হয়েছে যে এত অর্ডিনারি বোলার একটা কি করে হলো যে 2 ইনিংসে 100 রান দিয়েছে। নর্মালি সাকিবকে আমরা মনে করি যে 4টা উইকেট নিবে কিংবা 5টা উইকেট নিবে, সেই সাকিব ওয়াজ উইকেটলেস। একটা উইকেট পেয়েছে 100 রান দিয়ে। সেকেন্ড ইনিংসে যখন খেলা 2টা উইকেট পেয়েছে, বাট হি গেভ মোর দেন 100 রান। আমাদের কোচরা, ম্যানেজমেন্টের যে যারা হেড কোচ এবং ব্যাটিং কোচ এবং অন্যান্য কোচ যারা আছে, বেশিরভাগ শ্রীলঙ্কান, ওরা টিম সিলেকশন যখন করেছে তখন 3জন ফাস্ট বোলার নিয়েছে, অপোজিটে
শ্রীলঙ্কা কি করলো, 2 জন ফাস্ট বোলার এবং 3 জন স্পিনার নিয়ে খেলেছে। সো ওরা কিন্তু উইকেট রিড করে দে হ্যাড দ্যাট কাইন্ড অফ সিলেকশন। বাট আমাদের কোচ যারা শ্রীলঙ্কান, ওরা তো উইকেট রিড করতে পারেনি, দে টুক 3 ফাস্ট বোলার। তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাসে দিয়েছিলাম সো দ্যাট আমাদের বোর্ড এটা জানতে পারে যে উইকেটে যখন 3টা বোলার থেকে তুমি এই ওয়েদারে 35 ডিগ্রি টেম্পারেচারে বেশি বল করানো যাবে না, 4 ওভার 5 ওভার স্পেল করাবে, তারপরে রেস্ট দেবে, আবার 4 ওভার 5 ওভার। আমি বলেছিলাম যে try and drop Taskin because he's not bowling well. Bring Taijul. Taijul will give competition to Sakib. আজকে রেজাল্টটা দেখেন, সাকিব bowled beautifully এই টেস্টে। Why? Because he had a competitor. আমি একটা বিরতির পর এসে শুনবো খালেদ মাসুদ আপনার কাছে যে শুধু খেলোয়াড়দের দায়ী করাটাই বা ঠিক কিনা, মানে বোর্ডের দায়িত্ব নিয়ে অনেক কথা হয়, বোর্ডের কাজে কনসিস্টেন্সি আছে কিনা, ক্রিকেট প্রশাসনটি ঠিকমতো আসলে সাপোর্ট দিতে পারছে কিনা খেলোয়াড়দেরকে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। 2 জন দর্শক আছেন, আমি ফোন নিয়ে নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্ন করুন সংক্ষেপে। আমি মঞ্জুর, ঢাকা থেকে বলছি। আবার কোশ্চেনটা হচ্ছে খুব স্পেসিফিক। এখন আজকে যে আলোচনা হলো সেখানে বলা হলো যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এখনো লঙ্গার ভার্সন ক্রিকেটে অভ্যস্ত হয়নি বাংলাদেশ, যার কারণে দেখা যাচ্ছে T20 স্টাইলে অনেকগুলি লং শট খেলে বা বেশি বল টেস্ট করছে, আর বল লিড করা কম হচ্ছে, কারণ আউট হচ্ছে। কিন্তু এর বাইরে আমি অন্য একটা জিনিস আমার কাছে হঠাৎ মনে হলো, সেটা হলো যে বাংলাদেশ তো খুব ভালো একটা রাইজিং মোডে ছিল, স্পেশালি ইন ওয়ান ডে ক্রিকেটে লাস্ট ফিউ ইয়ার্স আন্ডার মাশরাফি। কিন্তু এখন যেটা দেখছি কিছুদিন থেকে, স্পেশালি টেস্ট ক্রিকেটে গত শ্রীলঙ্কার টেস্টে আমার কাছে কোথা দিয়ে যেন মনে হচ্ছে টিম কম্বিনেশনে কোথাও একটা প্রবলেম মনে হচ্ছে, হয়তো বা এটা আমি বুঝতে পারছি না টিম এফোর্ট, টোটাল টিম এফোর্ট। আমি এটা কি ওয়ান ডে টিমের ক্ষেত্রে মনে হচ্ছে নাকি টেস্টের ক্ষেত্রে মনে হচ্ছে? আমি টেস্টের কথা বলছি, এখন যে টেস্টের কথা বলছেন। আচ্ছা, মানে আপনার মনে হচ্ছে যে টেস্টে একটা সমঝোতার অভাব আছে। কেন মনে হচ্ছে সেটা আমি বলছি। জি, আরেকজন দর্শক আছেন ফোনে, আপনার লাইনটা খুব পরিষ্কার ছিল না। জি, আমি খালেদ মাসুদ আপনার কাছে যেতে চাই যে আবারও মানে টিমের সমঝোতার অভাব, আবার অনেকেই মনে করেন যে বোর্ডের সাথে খেলোয়াড়দের সমঝোতার অভাব। আমি আসলে এই অংশে একটু বোর্ডের দায়িত্বের কথা মানে আনতে চাই যে বোর্ড নিয়েও তো অনেক কথা হয়, এমনকি ফেসবুক সয়লাভ যে কে আসলে টিম সিলেকশন করছেন, কারা আসলে এই টানাপোড়েন সৃষ্টি করছেন খেলোয়াড়দের মধ্যে, তো আসলে বোর্ডকেও দায়িত্ব নিতে হবে কিনা? ম্যাডাম, আমি এই কোশ্চেনের একটু বলে আমি একটু বলি। সেটা হচ্ছে আমি রিসেন্টলি আমি বিসিএল এটা টিমে কাজ করছি প্রাইম ব্যাংকে। তো ন্যাশনাল টিমের প্লেয়ার অনেকেই ছিল যারা কিনা নিউজিল্যান্ড গেছে বা ইন্ডিয়া গেছে। তো কাজ করে আমি যখন কাজ করলাম তো একটা প্লেয়ারকে আমি ব্যাটিং করতে দিয়েছিলাম টেলেন্ডার পিছন দিকে। তো ব্যাটিং বলছে পাইলট, আমি এই সারা মাসে নিউজিল্যান্ডে যে একদিন ব্যাটিং করেছি। তো আমার কথা হলো একটা টেলেন্ডার, আমরা কেন রান পাবো, কিভাবে রান পাবো? আজকে যদি দেখেন শ্রীলঙ্কার টিমের যদি লাস্ট প্লেয়ারে কিন্তু 146 রান করেছে আপনার 3 উইকেটে, বাংলাদেশের রান আসছে না। তো এটা তো নর্মাল কমন জিনিস যে এত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যদি আমি কোচ নিয়ে এসে নিয়েছি, কিন্তু তারও তো একটা প্ল্যান থাকবে যে আমি আমার টপ অর্ডার 6 জন ব্যাটসম্যান 7 জন ব্যাটসম্যান ব্যাটিং করবে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু সাথে আমার টেলেন্ডারের জন্য প্রচুর নেট বোলার থাকে। নেটের মধ্যে আমার মনে হয় যে আপনি বাংলাদেশে যদি বলা যায় 100টা ছেলেকে বল করার জন্য 100টা ছেলে এসে বল করতে চাইবে ওখানে নেটের মধ্যে, কিন্তু সেই ছেলেটাকে আমি যখন ওখানে রেগুলার ব্যাটিং করতাম বলছে পাইলট আমি জীবনে হাত ব্যথা হয়ে গেছে, আমি ব্যাটিং এত করি নাই। আপনি বলছেন নেটেও করানো হচ্ছে না? এত করে নাই, সে নিজে থেকে নিজেরও ইচ্ছা কম ছিল এবং তাকে ওইভাবে ম্যানেজমেন্ট থেকে করানো হয় নাই। তো দুইটা জাতীয় দলে খেলে এসেছে, কি বিষয় বেসিক্যালি সে বোলার। তো আমি বললাম যে এটা কি করে হয়, তুই তো প্রত্যেকদিন, আমি যদি প্রত্যেকদিন যদি 100টা করে গুলি চালাই একটা জায়গায় টার্গেট করি, একটা সময় আমার টার্গেটটা খুব ভালো হবে। আমি ব্যাটসম্যান, এজ এ ব্যাটসম্যান আমি ধরলাম আমি 6 বার নেটে বল করলাম, বল করার পরে তো আমার কোনো কাজ নাই, আমি বেকার বসে থাকছি। ওই বসে না থেকে বরঞ্চ আমি আধা ঘন্টা নকিং করি অথবা নেট করি, তাহলে আমার ডে বাই ডে আমার নিজের ইমপ্রুভ হবে, হাতের মাসেলগুলো ডেভেলপ করবে, দেন কন্ট্রোলটা আসবে, ব্যাটের কন্ট্রোলটা আসবে হাতে, তাহলে না আমি রান করা শিখবো। এবং আমি মনে করি এর সুন্দর একটা ওয়ে আছে, আমি যদি
ওইখানে হয়তো 10 নম্বরে ব্যাটিং করে, আমি ঠিক আছে আন্ডার-19 খেলা আছে, ওর মধ্যে ওই ব্যাটসম্যানটাকে নিয়ে এসে হয়তো দেখা গেলো যে আমি 7 নম্বরে নামাই দেবো, তুমি 7 নম্বর থেকে ব্যাটিং করে দেখি তুমি ইমপ্রুভ করো কিনা। এগুলো হচ্ছে প্রক্রিয়া, আপনি কি করে ইমপ্রুভ করাবেন। কারণ ক্রিকেট তো আসলে শুধুই মাইন্ড গেম এবং ট্যালেন্টের খেলা না, আমি সাপোজ ধরেন আমাদের বাংলাদেশ টিমের রুবেল হোসেন ধরলাম, অথবা তাসকিন ধরলাম, অথবা ধরেন আপনার মোস্তাফিজ, এরা ব্যাটিং পারে না, কিন্তু ওদের তো গড গিফটেড, ওরা তো সুন্দর শরীর আছে। একটা ছেলেকে যদি শুধু বোলিং করানোর পরে যদি বসে থাকে আর তখন কাজ না, তাহলে তো হবে না। আমার কথা হলো তাকে ইমপ্রুভ করাবো। আপনি যদি ওয়ার্ল্ডে যদি দেখেন স্টিভ ওয়া কিভাবে আসছে, ইমরান খান বলেন বা কাবিল, আপনি এরকম অনেক প্লেয়ার আছে, শুধু বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হয়ে বেরিয়েছে। তো ডে বাই ডে আমি ন্যাশনাল টিমে ঢুকলাম, তো 5 বছর পরে কি হয়ে বেড়ালাম, এটা তো এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমি বলবো যে ট্যাকটিক্যাল ব্যাপারটা, আমি প্রথমে বলছিলাম দেখেন ট্যাকটিক্যাল ব্যাপারটা, আমি যদি একটা ক্রাইম রিপোর্টার হই, আমি কিন্তু আমি ক্রাইম নিয়ে অনেক মনোযোগী হবো, ক্রাইমের বই পড়বো, ক্রাইমের অনেক কিছু আছে, যেটা হচ্ছে যে যেমন ইন্ডিয়াতে কিছু চ্যানেল আছে যেমন যেখানে বেশ কিছু বিশেষ অনুসন্ধানী রিপোর্ট কিভাবে করে আমি সারা পৃথিবীতে সেগুলো খোঁজ রাখবো, দেন আমি নিজেকে নিয়ে ওইভাবে তৈরি করবো। তো ঠিক ক্রিকেট খেলাটা হচ্ছে এরকম একটা গেমস, আপনি যতই টেকনিক্যালি আপনি মানে ইমপ্রুভ করেন না কেন, ট্যাকটিক্যাল এই জিনিসগুলো যদি বড় ভাই বা সিনিয়রদের সাথে বসে গল্প করে কোন মুহূর্তে কি উইকেটে খেলবো, কেমন ভাবে খেলবো, কোন ফিল্ডারের পজিশন কি হবে, বল টার্ন করছে কম, টার্ন করলে কোথায় ফিল্ডিং পজিশন হবে, টার্ন বেশি করলে কোথায় হবে, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনি শুনতে ডে বাই ডে আপনি লার্ন করবেন। আমি জানি না আমরা মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা বারবারই এই মানে খেলোয়াড়দের দায়িত্বের কথাটি বলছেন। আসলে পরবর্তী পর্বে আমি চেষ্টা করব যে বোর্ডের দায়িত্ব নিয়ে আরেকটু বেশি বলতে, কিন্তু শফিকুল হক হীরা, আপনিও কি মনে করেন যে আসলে খেলোয়াড়দেরকেই প্রথম দায়িত্ব নিতে হবে? ডেফিনেটলি খেলোয়াড়দের তো দায়িত্ব নিতেই হবে, কারণ ও যখন দেশকে রিপ্রেজেন্ট করছে ওর অনেক গুরু দায়িত্ব। ও যদি বোলার হিসাবে আসে, যেটা পাইলট বলেছে যে কিন্তু ক্রিকেট ব্যবস্থাপক প্রশাসক তাদের তো এই চাপটা প্রয়োগের দায়টা আছে, ডেফিনেটলি আছে। ওদের একটা ক্রিকেট কমিটি আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, মাহমুদুল্লাহকে নিয়ে যে জিনিসটা আমরা দেখলাম, আমি অনেক দীর্ঘদিন ম্যানেজার ছিলাম, আমি পাইলটেরও ম্যানেজার ছিলাম। তো আমি বলতে চাই যে নিয়ম হলো দ্য ম্যানেজার শুড রিপোর্ট টু দি চেয়ারম্যান অফ ক্রিকেট কমিটি অ্যান্ড সিও। ওরা ডিসকাস করে প্রেসিডেন্টকে জানাবে যে এই প্লেয়ারটা আমরা বাদ দিতে চাই এই কারণটা বলবে, তখন প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভাল দেয় দেন ইটস ওয়েল এন্ড গুড। আমরা 2টা প্রেস কনফারেন্স দেখলাম 2 রকমের, সারাদিন ধরে একটা নাটক চললো। তো নাটক চলার পরে আপনি কেমনে কি এক্সপেক্ট করেন যে 100 টেস্টে আমরা ভালো করব? আচ্ছা, আপনি বোর্ডের বিষয়ে জানতে চাচ্ছেন, বোর্ডের কথা বলতে গেলে অনেকটা হাসি পেয়ে যায়। প্রথমে বলি, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের বোর্ড খুব লাকি কি আমার মনে হয় মাঝে মাঝে আমরাও যদি বোর্ডে যাই, আমি আপনি যে কেউ, তাহলে গেলে এই রেজাল্টই হবে। কি কারণে হবে? কারণ বাংলাদেশে কিন্তু বোর্ড হচ্ছে এই দেশে এমন একটা উর্বর দেশ যে এই দেশের 5 কোটি ছেলে ক্রিকেটার হইতে চায়। ফলে যে মুস্তাফিজ হচ্ছে সে কিন্তু 4 কোটি 99 লাখ ছেলেকে বিট করে আসে যে কোনো ফর্মুলায়। ফলে ওই যে অন্তর্গত কম্পিটিশন, ওইটাই কিন্তু একজন মেধাবীকে আরো উপরের দিকে ঠেলে দিয়ে যায়, এবং এটা কিন্তু অটোমেটেড প্রসেস, এটার জন্য বোর্ড টোর্ড কিচ্ছু লাগে না। এটা হচ্ছে বাংলাদেশে হবে, এবং বাংলাদেশে যদি বোর্ড এখন যা অবস্থা আছে, বোর্ড যদি নাও থাকে, আপনি দেখেন 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ উইল বি ওয়ান অফ দ্য টপ। না, কিন্তু মানে আমি বোলার হলেও যে আমাকে আসলে প্রতিদিন 100টা স্ট্রোক মারার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, সেটা খুবই ফাইনাল ডিটেইল। আমি বলছি যে সেটা তো খুবই ফাইনাল ডিটেইল ন্যাশনাল টিমে যাওয়ার পরে। না মানে না হলে তো ট্যালেন্ট হান্টের জায়গায় আমরা থাকছি, ট্যালেন্ট হান্টের জায়গায় থেকে কি আসলে না, ট্যালেন্ট হান্ট কিন্তু জিনিসগুলো এত না। আমাদের যেমন ধরেন আমাদের এর মধ্যেও তো গত 4-5 বছরে বেশ কিছু প্লেয়ার বেরিয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ট্যালেন্টের যে পরিমাণ, সেইটাকে যদি একটু সিস্টেমেটিক ওয়েতে আমরা ফেলতে পারতাম, তাহলে এইটা অনেক বেশি হতো। এটা অনেক বেশি হয়, কারণ এত ক্রেজ, এত ক্রিকেটের বাসনা, ফ্যামিলি থেকে বলেন, সমাজ থেকে বলেন, এটা তো অন্য স্তরে নিয়ে যায়। এটা হচ্ছে লাতিন আমেরিকার ফুটবল, যেরকম যে একটা ফুটবলার হলেই সেটা অন্য অর্থনৈতিক কাঠামোতে চলে যায়, পুরো ফ্যামিলি চায় যে। তো এইরকম জায়গা থেকে কিন্তু আমাদের এই মুস্তাফিজ, তাসকিন বা মনে করেন যে মোটামুটি এরা বেরিয়ে আসছে। কিন্তু প্রবলেম ইজ দ্যাট যে এটা হচ্ছে বলেই আমাদের বোর্ড যেটা হচ্ছে এই সামনের গ্ল্যামার আমরা করছি এরকম একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তারা এই জিনিসটাকে, এই যে লাইনটাকে আরো এমন জায়গায় নিয়ে যাচ্ছে না যেটা আমাদেরকে নেক্সট এক্সেলেন্সের নেক্সট স্তরে নিয়ে যাবে। দেখেন এত কিছু হচ্ছে, কিন্তু মজার জিনিস দেখেন 2006 সাকিবের চেয়ে ভালো বলার আমরা এখনো পাই নাই। স্পিনে এখনো সাকিবের ইমার্জেন্স 2006 সালে, মুশফিকের যে ভালো টেস্ট ব্যাটসম্যান পাই নাই, ওর ইমার্জেন্স 2006 সালে। আমরা যদি এভাবে দেখি তামিম 2006-7 সালে, তার মানে গত 10 বছর কিন্তু দেখেন আরো অনেক এসছে, কিন্তু এদের যে বেটার ক্রিকেটার কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমাদের ক্রিকেট কিন্তু মানে এক ধরনের আগাচ্ছে, সেটা আগাচ্ছে কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল লেভেলে ঢুকে গেছি, তার কোচিং, তার অন্য একটা সিস্টেমে চলে গেছে। এবং আমাদের বোর্ডের মাইন্ডসেটের প্রবলেম হচ্ছে, বোর্ড কিন্তু মনে করে যে তার সাফল্য হচ্ছে 200 কোটি টাকা এফডিআর করেছে, 300 কোটি টাকা এফডিআর করেছে। এফডিআর করে আমি মনে করি ব্যর্থতা। সাফল্য হচ্ছে এফডিআরটা প্রপারলি খরচ করা, কিন্তু আমাদের এই যে আর্থিক যে শক্তি, সেই মানে এই পরিমাণ মানে অবকাঠামো গড়ে তোলা আর গ্রুমিং করবার সবকিছু টাকা তার মানে আছে। আরেকটা জিনিস আমাদের বেসিক ক্রিকেট আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় একটু ভুল হয়, সেটা হচ্ছে কি, ধরেন যে আমরা এখন ট্যালেন্ট দেখে প্লেয়ার পিক করি, কিন্তু ট্যালেন্ট ইজ এ ওয়ান থিং অ্যান্ড
অ্যাপ্লিকেশন, যে হীরা ভাই যেটা বললো, এবং এই ট্যালেন্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে কোন ট্যালেন্ট আসলে অ্যাপ্লাই করতে পারে, কে পারবে না, এটা বোঝা যাবে মাঠে খেলার মাধ্যমে। সো মাঠে খেলার জন্য দরকার হচ্ছে ডোমেস্টিক যে লিগগুলো হয় সেই লিগগুলো খেলা, তাতে যে ট্যালেন্ট প্লেয়ার সে খেলবে এবং যে ট্যালেন্ট না সেও খেলবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্যালেন্ট তার চেয়ে যে ট্যালেন্ট না বলে গণ্য হচ্ছে, ট্যালেন্ট না কিন্তু হার্ড ওয়ার্কিং হয়তো বেশি, সেও তো আগে আসছে। দেন এগেন আমাদের মাইন্ডসেটের কিছু প্রবলেম আছে। মাইন্ডসেটের প্রবলেম কি, ধরেন আমাদের দেশে একটা ছেলে যখন খুব হার্ড ওয়ার্ক করে তাকে নিয়ে কিন্তু আমরা হাততালি দিই না, আমরা হাততালি দিই যে হেভি ফ্ল্যামবয়েন্ট দেখতে দেখতে 2-4টা শট মারে। ফলে এই অ্যাপ্রিসিয়েশনের জায়গায় কিন্তু আমাদের মনে হয় রিভাইজ করতে হবে। রিভাইজ না করলে যেটা হবে যে মনে করেন যে এই হার্ড ওয়ার্কাররা পাবে না এবং এই ট্যালেন্টের জন্য অনেকে খেলবে পারবে না, তখন হচ্ছে যে আমরা বলে সিস্টেম খারাপ। অসংখ্য ধন্যবাদ শফিকুল হক হীরা, মোস্তফা মামুন, খালেদ মাসুদ পাইলট, ধন্যবাদ। দর্শক আপনাদের আমরা আরো 1 ঘন্টা আজ ক্রিকেট নিয়ে আলাপ করব এবং ফোন লাইন থাকবে খোলা। পরবর্তী পর্বে ক্রিকেট কূটনীতি নিয়ে আলোচনা করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বিসিবির সাবেক পরিচালক রিয়াজউদ্দিন আল মামুন এবং দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার। সঙ্গে থাকবেন আপনিও।